জিনিয়াস এডুকারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ইংরেজি কবিতা অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি। এই কবিতার বিষয়বস্তু, কবিতার প্রেক্ষাপট, লাইন ধরে ধরে ব্যাখ্যা এবং এই কবিতার উপরে কোন ধরনের প্রশ্নগুলি এবছরে আসার মতো সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তবে আমাদের ইংরেজির এই বিষয়টি আলোচনা করছেন ধারাবাহিকভাবে আমাদের অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শামসুল হক। আমাদের ইংরেজির আরও ধারাবাহিক যে ভিডিও আমরা দিচ্ছি সেই সমস্ত ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে তোমরা এইচএস ইংলিশ 2021 এর মধ্যে ঢোকো এবং তোমরা তোমাদের পছন্দের ভিডিওগুলি দেখে নাও। খুব সুন্দর আলোচনা করা হয়েছে। আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটিকে 3টে পার্টে ভাগ করেছি, অর্থাৎ মাস্টারমশাই আলোচনা করেছেন 3টে পার্টে। প্রথম পার্টে আমরা দেখাবো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতার প্রেক্ষাপট এবং এই কবিতার মূল বিষয়বস্তু গল্প আকারে। দ্বিতীয় পার্টে আমরা দেখাবো এই কবিতার অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা এবং বিশ্লেষণ। তৃতীয় পার্টে আমরা দেখাবো এই কবিতা থেকে কোন প্রশ্নগুলি এবছরে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আমাদের মাস্টারমশাই আলোচনা করবেন। তোমরা প্রত্যেকটা পার্ট দেখবে আর সেই সঙ্গে আমাদের আগের ভিডিও যদি দেখতে চাও আবারও বলছি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো বা আমাদের প্লেলিস্ট ফলো করতে পারো। আমাদের ওয়েবসাইট geniuseducare.com এখানে যদি তোমরা ফলো করো তাহলে আমরা ইংরেজির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেখানে আপলোড করব, সেগুলিও তোমরা দেখে নিতে পারবে। আর আমাদের এই ভিডিওর সব শেষে দেখবে স্ক্রিনের উপরেই আগের ভিডিওর একটি লিংক চলে আসবে অটোমেটিক, তোমরা সেখান থেকেও আগের ভিডিও দেখে নিতে পারো। যাই হোক, চলে আসছি আমরা আমাদের মাস্টারমশাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করব বলে তোমাদের সম্মুখে হাজির হয়েছি সেই কবিতাটির নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবির নাম আর্থার র্যাবো। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটির বাংলা মানে হলো উপত্যকায় ঘুমিয়ে আছে। উপত্যকায় ঘুমিয়ে আছে, অ্যাসলিপ মানে ঘুমিয়ে থাকা, ইন দ্য ভ্যালি মানে উপত্যকায়। এখন উপত্যকাটা কি? একটা কবিতার যে নামকরণ, সেই নামকরণের মধ্যে থাকা শব্দগুলি এর যে মানে, সে মানেগুলো অবশ্যই আমাদের স্পষ্টভাবে জানা থাকা দরকার। অ্যাসলিপ মানে ঘুমন্ত বা ঘুমিয়ে আছে, আর ইন দ্য ভ্যালি মানে ভ্যালিতে। তো ভ্যালি বলতে আমরা যেটা জানি সেটা হলো উপত্যকা। এখন উপত্যকা একটা বাংলা শব্দ, অনেকেই কিন্তু উপত্যকা বলতে কি বোঝায় তা জানে না। তাহলে উপত্যকা বলতে কি বোঝায় সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। উপত্যকা বলতে আমরা যেটা জানি সেটা হলো দুই পাহাড়ের মধ্যে অবস্থিত যে নিচু নিচু জায়গা, সেই নিচু জায়গাগুলিকে বলা হয় ভ্যালি বা উপত্যকা। তো এরকম একটা উপত্যকায় ঘুমিয়ে আছে। কে ঘুমিয়ে আছে সেটা কবিতাটি পড়লে আমরা অবশ্যই জানতে পারবো। তাহলে কবিতাটির বাংলা যে মানে সেটা হলো উপত্যকায় ঘুমিয়ে আছে। কবি আর্থার র্যাবো। আর্থার র্যাবো ইনি একজন ফরাসি কবি, যাকে ফ্রেঞ্চ পোয়েট বলা হয়। আর্থার র্যাবো, যার পুরো নামটা হলো জা নিকোলাস আর্থার র্যাবো। এই মানুষটা জন্মগ্রহণ করেছিলেন 1854 সালে এবং জীবনের শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন 1891 সালে। অর্থাৎ পৃথিবীতে তিনি বেঁচেছিলেন মাত্র 37টা বছর। আর্থার র্যাবো আমরা সকলেই জানি, সাধারণত তিনি একজন বালক কবি হিসাবে পরিচিত, অর্থাৎ বয় পোয়েট
এ কথাটা আমাদের মনে রাখতে হবে, অনেক সময় এমসিকিউতে আসে। তাহলে আর্থার র্যাবো একজন বালক কবি হিসাবে পরিচিত। এই বালক কবি বা আর্থার র্যাবো তিনি তার জীবনের সবথেকে ভালো কবিতাগুলো লিখেছিলেন 16 থেকে 20 বছর বয়সের মধ্যে। তারপরে তিনি কবিতা লেখার কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলেন। আর্থার র্যাবো অর্থাৎ অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার যিনি কবি, তিনি সাহিত্যের ক্ষেত্রে শুরু হওয়া বেশ কিছু আধুনিকতাবাদী আন্দোলনের উপরে প্রভাব ফেলেছিলেন, যেমন সিম্বলিজম, সাররিয়ালিজম, ড্যাডাইজম। যদিও তিনি একজন সাররিয়ালিস্ট ছিলেন। অ্যাজলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি যুদ্ধ বিষয়ক কবিতা। এই কবিতাটিতে আর্থার র্যাবো যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধের যে নৃশংসতা, যুদ্ধের যে হিংস্র রূপ, সেটাকে তিনি তুলে ধরেছেন একজন তরুণ সৈনিকের মৃত্যুর মধ্য দিয়ে। আরেকটা কথা বলে রাখি, আর্থার র্যাবো অর্থাৎ যে সমস্ত কবিরা প্রথম ফ্রি ভার্সে কবিতা লিখতে শুরু করেছিলেন, সেই সমস্ত কবিদের মধ্যে ছিলেন একজন। আবারও বলি, যে সমস্ত কবিরা ফ্রি ভার্সে প্রথম কবিতা লেখা শুরু করেছিলেন, সেই সমস্ত কবিদের মধ্যে একজন ছিলেন আর্থার র্যাবো। আর আর্থার র্যাবোর অর্থাৎ অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার কবির যুদ্ধ সম্পর্কে যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বা প্রত্যক্ষ অভিজ্ঞতা, সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল। অর্থাৎ আর্থার র্যাবোর যুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল। এই প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকার কারণেই যুদ্ধের একটা বিষয় তিনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, সেটা হলো দ্য ফিউটিলিটি অফ ওয়ার। অর্থাৎ যুদ্ধ যে একটা নিষ্ফল জিনিস, যুদ্ধ কখনোই ভালো ফল বহন করে নিয়ে আসতে পারে না। যুদ্ধ মানেই হলো ধ্বংস, যুদ্ধ মানেই হলো মৃত্যু, যুদ্ধ মানেই হলো আরেকটি নতুন যুদ্ধের জন্ম। এই বিষয়টাকে তিনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, যেহেতু যুদ্ধ সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল। যুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকার কারণ তিনি নিজেই ছিলেন একজন সৈনিক কবি। অর্থাৎ আমরা তার জীবনে যদি পড়ি, তাহলে আমরা দেখতে পাই যে আর্থার র্যাবো 1876 সালে অর্থাৎ 1876-এ তিনি ডাচ কলোনিয়াল আর্মির একজন সৈনিক ছিলেন। এই সৈনিক হওয়ার সুবাদে যুদ্ধ সম্পর্কে আর্থার র্যাবোর প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল, তাই তিনি যুদ্ধ সম্পর্কে ভালোভাবে জানতেন। আর যুদ্ধ যে কখনো ভালো ফল বহন করে নিয়ে আসতে পারে না, সেটা তিনি ভালোভাবে জানতেন। প্রত্যেকটা কবিতার পিছনে একটা কারণ থাকে, একটা কবিতার সৃষ্টির পিছনে একটা উৎস থাকে, একটা প্রেক্ষাপট থাকে, একটা পূর্ব কারণ বা উপলক্ষ্য থাকে। ঠিক সেইভাবে অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার যে পূর্ব কারণ বা যে উৎস বা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট রয়েছে। অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার যে প্রেক্ষাপট বা উৎস, সেটা হলো এখানে সাহিত্যের যে সমালোচক, সেই সমালোচক মহলে দুটো মত রয়েছে। কেউ কেউ বলেন যে 1877 সালে ফ্রান্স আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটাই হচ্ছে এই অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার উৎস বা প্রেক্ষাপট। আবার কেউ কেউ বলেন যে এটা সঠিক নয়। 1870 সালে
ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটাই হলো এই কবিতার উৎস বা প্রেক্ষাপট। এরকম দুটো মত রয়েছে এই কবিতাটির উৎস নিয়ে, বা এই কবিতাটির যে ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট সেটা নিয়ে এই দুই ধরনের মত রয়েছে। একটি হলো 1877 সালের ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধ, আরেকটি হলো 1870 সালে ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটাই হলো এই কবিতার প্রেক্ষাপট বা পটভূমিকা। সাহিত্য মহলে এই দুটো মত পোষণ করা হয়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে হোয়াট ওয়াজ দ্য সেটিং অফ দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি। অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডটা কী, সেটা হলো দুটো কারণ। আবারও আমি রিপিট করছি, 1877 সালে ফ্রান্স আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা হলো এই অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার প্রেক্ষাপট। আর কেউ কেউ মনে করে এটা নয়, 1870 সালে ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা হলো এই অ্যাজলিপ ইন দ্য ভ্যালি কবিতার প্রেক্ষাপট বা পূর্ব কারণ। তাহলে আমরা এই কবিতাটির যে সেটিং বা ব্যাকগ্রাউন্ড সেটা আমরা বুঝতে পারলাম। দুটো সাল নিয়ে এখানে মতানৈক্য রয়েছে, আমাদের বিষয়টা মনে রাখতে হবে। এই কবিতাটি একটি সনেট, অর্থাৎ চতুর্দশপদী কবিতা। আর তোমরা যারা শিক্ষার্থী তারা খুব ভালোভাবেই জানো যে সনেট বলতে আমরা কি বুঝি বা সনেট কাকে বলে। কারণ আগের যে ক্লাস একাদশ শ্রেণী, সে একাদশ শ্রেণীতে তোমরা অবশ্যই পড়েছ সনেট কাকে বলে। সনেট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো সনেট মিনস এ পোয়েম অফ 14 লাইনস উইথ এ পার্টিকুলার রাইম স্কিম। সনেট হলো বিশেষ ছন্দ প্রকরণ থাকা 14 লাইন বিশিষ্ট কবিতা। তবে আজকে যে কবিতাটি আমি আলোচনা করব বলে সিদ্ধান্ত নিয়েছি, অ্যাজলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতাটিও একটা সনেট। আর সনেটকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ইটালিয়ান সনেট, আরেকটি হলো ইংলিশ সনেট। ইটালিয়ান সনেটকেই বলা হয় সাধারণত পেট্রাকান সনেট, আর ইংলিশ সনেট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো শেক্সপিয়ারিয়ান সনেট। তাহলে সনেটকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, ইটালিয়ান সনেট আর শেক্সপিয়ারিয়ান সনেট, যেটা তোমরা একাদশ শ্রেণীতেই সাধারণত জেনে এসছো। এটা এমন একটা সনেট যে সনেটটিতে বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ ইটালিয়ান সনেটের বিশেষ একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হলো দুটো ডিভিশন থাকে। প্রথম অংশটিকে বলা হয় অক্টেভ, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় অষ্টক। অক্টেভ শব্দের বাংলা মানে হচ্ছে অষ্টক। আর শেষ অংশটিকে বলা হয় সেস্টেট, যার বাংলা মানে হলো ষষ্ঠক। তাহলে এটা একটা ইটালিয়ান সনেট, আর ইটালিয়ান সনেটকেই বলা হয় পেট্রাকান সনেট। পেট্রাকান সনেটের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো দুটো ডিভিশন থাকে, একটা হলো অক্টেভ অর্থাৎ অষ্টক, 8 লাইন বিশিষ্ট অংশটাকে অক্টেভ বা অষ্টক বলা হয়, আর 6 লাইন বিশিষ্ট যে শেষ অংশ সেই অংশটুকুকে ইংরেজিতে বলা হয় সেস্টেট অর্থাৎ ষষ্ঠক। এই হলো কবিতাটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা বা কনসেপশন।